আসসালামু আলাইকুম। আইগ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। 25 জুলাই 2024 সালের এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে অচলাবস্থার মধ্যে দেশজুড়ে কারফিউ বলবৎ থাকলেও দিনের বেলায় কিছু সময়ের জন্য তা শিথিল রাখা হয়। সরকারি বেসরকারি অফিস ও ব্যাংক সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত সীমিত সময়ের জন্য খোলা ছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলন দমাতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকা থেকেই গ্রেফতার করা হয় 641 জনকে। অন্যদিকে নাশকতার অভিযোগ এনে 5 দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 228 জনকে গ্রেফতারের তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরিস্থিতির প্রভাব পড়ে শিক্ষা কার্যক্রমেও। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষা বোর্ড। 2024 সালের 25 জুলাই নানা কারণে তাৎপর্যপূর্ণ। এদিন জুলাই গণ অভ্যুত্থান দমাতে সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। ব্রডব্যান্ড লাইনে ইন্টারনেট ব্যবহার করা গেলেও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে স্বৈরাচার হাসিনা সরকারের দেয়া কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়। সেদিনের কথা তুলে ধরছেন ইমরুল কায়েস। দিনটি ছিল বৃহস্পতিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির বিপরীতে স্বৈরাচারী আওয়ামী সরকারের কারফিউ চলছিল দেশজুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় গণগ্রেফতার, যাতে দেশের বিভিন্ন স্থানে প্রায় 5000 ছাত্র জনতাকে গ্রেফতার করা হয়। এদিন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে মায়াকান্না করেন স্বৈরাচারী শেখ হাসিনা। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। এদিকে জুলাই যোদ্ধাদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দিনাজপুর। আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের রুখে দিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট ও মুহুর্মুহুর গুলিতে রক্তাক্ত হয় রাজপথ। দিনাজপুরের সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ি, আওয়ামী লীগের অফিস, পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেয় আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধারা। পুলিশের গুলিতে নিহত হয় রাহুল, আসাদুল, জিয়া সহ দিনাজপুরের 9 জন। আহত হয় অনেকে। স্বামীর কোনো জায়গা জমি ছিল না, আমার স্বামী ভূমিহীন ছিল। তার কারণে আমি স্বামীর ঘর বাড়িতে থাকতে পারি না, মানে নাই যেহেতু কোথায় থাকবো। আমার সন্তানকে নির্মম ভাবে কেন গুলি করা হলো? আমার সন্তান মারার আমি বিচার চাই, আর যেগুলো আওয়ামী লীগ সহযোগী ছিল তাদেরও আমি বিচার চাই। হাসপাতালের চিকিৎসা, ওষুধপত্র, ইনকাম নাই, তাদের অবস্থা আরো কঠিন। কাজে আমি মনে করি তাদের দিকটা একটু ভালো করে দেখা দরকার। অনেকে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাদের সুচিকিৎসা এবং পাশাপাশি এই আহতদের পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাই। রক্তঝরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর দাবি খুনিদের কঠোর শাস্তি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে। বিবিসি ও রয়টার্স থেকে শুরু করে ভারতীয় প্রায় সব গণমাধ্যমে ঠাঁই পেয়েছে খবরটি। এর মধ্যে হংকং ভিত্তিক চীনা মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্ট সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা নির্বাসন থেকে ফেরার ঘোষণাকে যুক্ত করেছে। তারা শিরোনামে লিখেছে, বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগ, নির্বাসন থেকে ফেরার আগে এক হয়ে গেলেন হাসিনা। 2024 সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলেও তার সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার ভাড়া হয়, অনুষ্ঠানও হয়, কিন্তু ভাড়ার টাকা জমা হয় না সরকারি কোষাগারে। তাহলে এই টাকা যায় কোথায়? রক্ষকই যেখানে ভক্ষক, সেখানে এই প্রশ্নই যেন বেমানান। 5 মাস ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা টাকা মেরে দেওয়ার পর টনক নড়েছে। হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নগর প্রশাসক। রনি রায়হানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের জন্য 32টি সামাজিক কেন্দ্র নামমাত্র মূল্যে ভাড়া দেয় সংস্থাটি। অথচ সেই সরকারি অর্থ তছরূপে নেমেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অঞ্চল 5-এর গ্যান্ডারিয়া কমিউনিটি সেন্টারে অন্তত 23টি অনুষ্ঠানের ভাড়া সরকারি কোষাগারে জমা দেননি 3 কর্মকর্তা। সিটি কর্পোরেশন পরিচালিত তদন্ত কমিটির প্রতিবেদন বলছে, ডিসেম্বর থেকে মার্চ 131টি অনুষ্ঠানের টাকা জমা হলেও 23টি অনুষ্ঠানের প্রায় 15 লাখ টাকা জমা হয়নি সরকারি তহবিলে। অভিযোগ আছে, সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা ও কেয়ারটেকার সহ সংশ্লিষ্টরা তা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে ব্যাখ্যা চাইতে অঞ্চল 5 কার্যালয়ে গেলে সেখানে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সাইদুর। এক পর্যায়ে তদন্ত কমিটির অভিযোগ অস্বীকার করেন তিনি। বলছেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন অভিযোগ। এই অভিযোগটা দিছে সেটা কি আপনার মনে হয় সত্য না? আপনি আপনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, আপনি তো জানেন যে আপনার আপনি এই বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের জনসংযোগ কর্মকর্তা নামে মানে এগুলি এটা বড় ধরনের চলতেছে। আমরা বলছি বলি পাঠা এরা আমার পিছনে বেঁচে গেছে, তুই চাকরি করবি দেখালো না, ঠিক আছে ভাই দেখেন। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। বলেন, অনিয়ম এড়াতে কমিউনিটি সেন্টার অনলাইন বুকিং সিস্টেম চালু করছেন তারা। কমিউনিটি সেন্টার যেগুলো ভাড়া হয় ঠিকমতো ভাড়া আমাদের অ্যাকাউন্টে জমা হয় না, এগুলো তদন্ত করে অলরেডি সমস্যা বের হয়েছে। অলরেডি আমি একটা ব্যবস্থা গ্রহণ করেছি যে আগে হ্যান্ড টু হ্যান্ড করতো, ওইটাকে আমরা অনলাইন বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো বুকিং অনলাইনে করার জন্য চেষ্টা করছি, যাতে এখানে আর কোনো হাতে কোনো ক্যাশ না যায়। 2024 সালের 5 আগস্টের পর অস্বাভাবিকভাবে কমতে থাকে রাজস্ব আদায়। এর প্রেক্ষিতে সবকটি সামাজিক কেন্দ্র নিয়ে তদন্ত করে ডিএসসিসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কাফরুল থানার ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 2 জন। গতকাল 11টায় এ ঘটনা ঘটে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী একজনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। গুলিতে আহত আরও 2 ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন কাফরুল থানার যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু। ওই সময় কয়েকজন সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখলে বিএনপি কর্মীরা তাদের পরিচয় জানার চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। কাফরুল থানার ওসি জানান, একজনকে আটক করা হয়েছে। যে আমাদের সহযোদ্ধা ইসুফ গুলিবিদ্ধ হয়েছে, ইসুফ কয় তোর লগে কি, ও কোমরে হাতটা দিয়ে বাইর করে ইসুফরে ঠেকায় বুকের ভিতরে 1 রাউন্ড গুলি করলো। গুলি করার পরে সাথে সাথে ও লুটায়া পড়ছে, আমারে ফায়ার করছে, আমার ফায়ারটা একটা পথচারীর গায়ে লাগছে। যুবদলের সদস্য সচিব বাবুকে লক্ষ্য করে গুলি লাগে হলো ইসুফ নামের একজনের গায়ে এবং পথচারী এক অজ্ঞাতনামা এক পথচারীর গায়ে। 2 জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছে, আর সন্ত্রাসীদের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, সেও আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক মানের আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ সেমিনার আয়োজন করেছে থাইল্যান্ড ভিত্তিক থুনবুরি বামরুং মুয়াং হাসপাতাল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সেমিনার হয়। এতে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়। সেমিনারে হাসপাতালটির আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তি, চিকিৎসা সেবা এবং বাংলাদেশি রোগীদের জন্য থাকা বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। আয়োজকদের দাবি, বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তুলনামূলক সাশ্রয়ী ব্যয় আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করছে হাসপাতালটি। বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা আরও সহজ করতে হাসপাতালটির অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করবে কেয়ার ট্রিপ। মেইন ফোকাসটা হচ্ছে আমাদের হসপিটাল উন্নত মানের চিকিৎসা প্রদান করে একদম এফোর্ডেবল প্রাইসে, সাধ্যের মধ্যে। সো উন্নত চিকিৎসার জন্য মানুষকে দেশের বাইরে যেতে হয়। অবশ্যই আমাদের দেশের ডক্টররা অনেক ভালো, আমি রেসপেক্ট করি, আমাদের ট্রিটমেন্টও ভালো, তারপরেও যখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয় মানুষকে বিদেশে যেতে হয়। আমার চিন্তাটা হলো, যেহেতু আমাদের এখানে প্রাইসটা একদমই কম অন্যান্য হসপিটালের তুলনায়, সো আমার চাওয়াটাই এটা যে আমাদের দেশের সবাই জানুক যে একটা হসপিটাল আছে থুনবুরি বামরুং মুয়াং নামে, যেখানে কম খরচে ব্যাংককে উন্নত চিকিৎসা পাওয়া যায়।
খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দলের ঘোষণাকে অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট হারলেও গত 2 বছরে লাল বলে বাংলাদেশের ধারাবাহিক পারফরমেন্সই এই সুযোগ তৈরি করে দিয়েছে বলে মনে করেন তিনি। নর্মালি আমাদের টিমের সাথে খেলার সময় হয়তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে, বাট আমি বলবো যে এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমি বলবো, কারণ নর্মালি এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে, কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় প্রধানের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।